আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার জেরে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে বাহরাইনে থাকা মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ড্রোন হামলা আইআরজিসির। ভারতের রাজধানী দিল্লিতে বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন। দ্বিতীয় দিনে পুশ ইন সীমান্ত হত্যা বন্ধসহ একাধিক এজেন্ডা উত্থাপন, সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ। ইসলামী ব্যাংকে রদবদল ও গ্রাহক বিক্ষোভে উত্তপ্ত সংসদ, স্বরাষ্ট্রমন্ত্রী ও জামাতের আমিরের মাঝে বিতর্ক। তরুণ উদ্যোক্তাদের জন্য বাজেটে সুখবরের আশ্বাস অর্থমন্ত্রীর। অর্থনীতির টানাপোড়েনের মাঝেই কাল দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট জাতীয় সংসদে উত্থাপন। সরকার বলছে জনপ্রত্যাশা পূরণে বিশাল এ বাজেট। এবং বিশ্বকাপে শেষবারের মতো দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ। গ্রুপ ডিতে লড়ছে প্রায় সমশক্তির 4টি দল। ঘরের মাঠে সুবিধা পাবে যুক্তরাষ্ট্র। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। শুরুতেই মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গ। হরমুজ প্রণালীতে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবারও সংঘাতে জড়ালো যুক্তরাষ্ট্র ইরান। হেলিকপ্টারটি ভূপাতিত করার অভিযোগ তুলে তেহরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে পেন্টাগন। জবাবে বাহরাইনে থাকা মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ড্রোন হামলা করে আইআরজিসি। এতে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চলে। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। হরমুজ প্রণালীতে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্তের পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ঘটনার পরপরই ইরানের বিভিন্ন সামরিক ও প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, আইআরজিসির হামলাতেই হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছে। যদিও পরবর্তীতে ওমান সাগর থেকে নিরাপদে উদ্ধার করা হয় দুই পাইলটকে। অন্যদিকে বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি শাহিদ ড্রোনের আঘাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। তবে এটি পরিকল্পিত হামলা ছিল কিনা তা এখনো নিশ্চিত নয়। ঘটনার জেরে মঙ্গলবার থেকেই সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী বলছে, তেহরানের প্রতিরক্ষা অবকাঠামো ও রাডার স্থাপনাগুলোকে লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়েছে। ইরানি সংবাদ মাধ্যমগুলোর দাবি, বন্দর আব্বাস, কেশম ও সিরেক এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা শোনা গেছে। ওয়াশিংটনের হামলার পর কঠোর হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এরই মধ্যে বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। তাদের দাবি, এটি ছিল মার্কিন অভিযানের সরাসরি জবাব এবং অভিযান এখনও চলমান রয়েছে। যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর ও বিস্তৃত পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। হরমুজে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া এ পাল্টাপাল্টি হামলা কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর বিশ্ববাসীর। জাহিদুল আলম, এটিএন বাংলা। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে পুশ ইন সীমান্ত হত্যা সহ দুই দেশের পক্ষ থেকে একাধিক এজেন্ডা উত্থাপন করা হয়েছে। বৈঠকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সাম্প্রতিক পুশিনের ঘটনা এবং এর আগে সীমান্তবর্তী এলাকায় মানুষের উদ্বেগের বিষয়টি তুলে ধরেন। তিনি সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে আরও সমন্বিত উদ্যোগের কথা জানান। পরে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ, পুশিন রোধ, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ, মানব পাচার বন্ধ এবং আন্তর্জাতিক সীমান্তের 150 গজের মধ্যে অনুমোদিত স্থাপনা নির্মাণ স্থগিত ও অপপ্রচার বন্ধের বিষয়গুলো উত্থাপন করা হয়। অন্যদিকে বিএসএফ বাংলাদেশের নাগরিকদের মাধ্যমে তাদের সদস্য ও ভারতীয় বেসামরিক নাগরিকদের উপর হামলা,
আত্মসীমান্ত অপরাধ, চুরি, ডাকাতি, ভারতের অপরাধীদের প্রবেশ, সীমান্ত অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশে অবস্থানরত ভারতীয় বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়গুলোর কথা তুলে ধরে। বৈঠকে দুই বাহিনীর মধ্যে আস্থা ও সহযোগিতা আরও জোরদারের উপরও গুরুত্ব দেওয়া হয়। ইসলামী ব্যাংকের শীর্ষ পদে রদবদল ও গ্রাহক বিক্ষোভের উত্তাপ ছড়িয়েছে জাতীয় সংসদে। বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেছেন, নতুন চেয়ারম্যান নিয়োগ করে বিতর্কিত এস আলম গ্রুপকে ফিরিয়ে আনার পথ তৈরি করা হচ্ছে। ব্যাংকটি ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি ধসে পড়বে বলে সতর্ক করেন তিনি। তবে এই অভিযোগের কড়া জবাব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রকৃত শেয়ার হোল্ডারদের কাছে মালিকানা ফেরত দেওয়া হবে। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের তৃতীয় বৈঠকে জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ৬৮ বিধিতে ইসলামী ব্যাংক সংক্রান্ত নোটিশ দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পুরানা ব্যাংক দখলকারী চক্রের দৃষ্টি ব্যাংকটির দিকে পড়েছে। নোটিশের পক্ষে বক্তব্যে বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কোন কারণে চেয়ারম্যান বদলানো হলো তা জাতির কাছে পরিষ্কার হওয়া দরকার। চেয়ারম্যান বানানো হচ্ছে একজন পরীক্ষিত, প্রমাণিত অর্থ আত্মসাৎকারী এবং দুর্নীতিবাজ ব্যক্তিকে। যারা ইসলামিক অর্থনীতিতে বিশ্বাস করে, এটা তাদের টাকা, সুতরাং এই টাকার ব্যাপারে আমাদের অবশ্যই কনসার্ন আছে। আর বিরোধী দলীয় নেতা বলেন, ফ্যাসিবাদের পতনের পর ব্যাংকটির মুনাফা যখন ১০৮ কোটি থেকে ১৩৭ কোটিতে উন্নীত হয়েছিল, তখনই নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। যাদের কাছ থেকে এই শেয়ারগুলো ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছিল, অনতি বিলম্বে সসম্মানে সেই মূল্যেই তাদের কাছে আবার শেয়ারগুলো ফিরিয়ে দেওয়া। ইসলামী ব্যাংক কোনো কারণে যদি আরো ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশের অর্থনীতি মাটির সাথে বসে যাবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করব, বাস্তবতার ভিত্তিতে এই ব্যাংকটাকে বাঁচাতে হবে। বিরোধী শিবিরের এসব বক্তব্যের কড়া সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জামাত ইসলাম ব্যাংকের মালিক না, আবার বলছে ইসলামের উপর হাত দিবেন না। ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপর হাত দিবেন না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। বৈধ এবং প্রকৃত শেয়ার হোল্ডারদের কাছে এই মালিকানা ফেরত দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে মাননীয় স্পিকার। তিনি আরও বলেন, নবনিযুক্ত চেয়ারম্যানকে সরাতে গ্রাহকরা নয়, বহিরাগতরা আন্দোলন করছে। একবার যে ব্যাংক তকবিরে লিল্লাহ দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে, এই যাতনা তো আমরা বুঝি মাননীয় স্পিকার। ৫ই পরবর্তী যারা লোন গ্রহণ করেছে, আমি নামই বলি, নাবিল গ্রুপকে ৭০০ কোটি টাকা এলসির এগেনস্টে লোন দেওয়া হয়েছে, পরে এই মালামাল বিক্রি করে ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়নি। দুষ্ট লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনী তহবিলে গেছে। হেড অফিসের অ্যাপ্রুভেল ছাড়া নির্বাচনের আগে ৪০ কোটি টাকা লোন দেওয়া হয়েছে, যার কোনো সদুত্তর নাই। এগুলো তদন্ত হবে মাননীয় স্পিকার। এ সময় দেশের মানুষ হতাশ হয়, এমন কাজ করা থেকে বিরত থাকতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যাংকটিকে স্থিতিশীল করা হচ্ছে। আপনারা কোনোভাবেই সঠিক কাজটাকে গ্রহণ করতে রাজি নেই। চেয়ারম্যানের কারণে আপনারা টাকা উদ্ধার করে নিয়ে যাচ্ছেন, তাদের এখানে একটা যোগসূত্র আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনে কোনো কম্প্রোমাইজ করবে না। ফিনান্সিয়াল সেক্টর যে গুরুত্বপূর্ণ, সেটা আমরা অক্ষর অক্ষরে বুঝি। আপনারা নিশ্চিত থাকতে পারেন, ইসলামিক ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে খুবই সেফ। শেষ মুহূর্তে ব্যাংকটির সংকট মোকাবিলায় সংসদীয় কমিটি গঠনে বিরোধী দল প্রস্তাব দিলে আলোচনা শেষ হওয়ায় তা গ্রহণ করেননি স্পিকার হাফিজউদ্দিন আহমদ। বিতর্ক শেষ হয়েছে, দি মোশন হ্যাজ বিন টকড আউট। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এই পয়েন্ট অফ অর্ডারটি গৃহীত হলো না। আসছে বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য সুখবর আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদে দ্বিতীয় অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। বিনা জামানতে স্টার্ট আপের জন্য উদ্যোক্তাদের ১০ লাখ টাকা ঋণ দেওয়া হচ্ছে বলে জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, বাজেটে নিম্ন ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর জীবন মান বাড়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শেয়ার বাজার চাঙ্গা করতে এবং অর্থনীতির গতি সঞ্চারে প্রয়োজনীয় সবকিছুই সরকার করবে বলেও সংসদকে জানান মন্ত্রী। এছাড়া কর্মমুখী কারিগরি শিক্ষায় এবারের বাজেটে গুরুত্ব দেওয়ার কথাও জানান অর্থমন্ত্রী।
আগামী ২৬-২৭ অর্থ বছরের বাজেটে স্টার্টআপ তহবিল, নারী উদ্যোক্তা তৈরি, নারী উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা তৈরিতে প্রস্তাবিত বরাদ্দ মোট ৪০০ কোটি টাকা। বৈশ্বিক অস্থিরতা ও অর্থনৈতিক টানাপোড়েনের মাঝেই আগামীকাল জাতীয় সংসদ উত্থাপিত হতে যাচ্ছে 2026-2027 অর্থ বছরের প্রায় ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট। দেশের ইতিহাসে সবচেয়ে সর্বোচ্চ এই বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭ লাখ কোটি টাকা। বিএনপি সরকার বলছে জনপ্রত্যাশা পূরণই বিশাল এ বাজেট। অর্থনীতির গতি ফেরানো, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বাড়ানো, জ্বালানি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে বাজেটে বিশেষ পরিকল্পনা রয়েছে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। তবে বাজেটে বাড়ছে না করের হার, দেখুন তরিক ইসলামের রিপোর্টে। বিগত বেশ কয়েক বছর ধরেই ধারাবাহিক মূল্যস্ফীতির চাপে দেশের জনগণ। কমেছে বিনিয়োগ, কর্মসংস্থানের সুযোগ ও আমদানি রপ্তানি প্রবৃদ্ধি। অন্যদিকে বেড়েছে ব্যয়ের খাত, ঋণ নির্ভরতা। এমন কঠিন সময়ে বিশাল খরচের বোঝা নিয়ে জাতীয় সংসদে উত্থাপিত হতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বে সরকারের প্রথম 2026-27 অর্থ বছরের বাজেট। বাজেটে প্রতিটি বিষয়েরই প্রতিফলন ঘটবে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির জানান, আকার বড় হলেও এবারের বাজেটে পূরণ হবে জনপ্রত্যাশা। কমতে পারে খাদ্য ও পণ্যের উচ্চ কর, যেখানে কমবে কৃষি ও খাদ্য পণ্য সহ 60 ধরনের পণ্যের দাম। এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে সামাজিক সুরক্ষা খাত। জনগণের যে আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষাগুলো আমরা কিভাবে প্রতিফলিত করেছি তাদের সাথে আলোচনা করা হয়েছে। জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ আলোচনা করেছেন, তারপরে সেটা ইশতেহারের রূপ নিয়েছে, তারপরে সেটা জনগণের কাছে পেশ করা হয়েছে। জনগণ দেখেছে, দেখার পরে জনরায় দিয়েছে এবং সেই রায় আজকে বাস্তবায়িত হচ্ছে। তার মানে জনগণের সাথে সম্পর্ক, সকলের সাথে সম্পর্ক এবং সবার সাথে সম্পর্কের দলিল হিসাবেই কিন্তু বাজেট উপস্থাপিত হবে। বাজেটে কিছুটা কমেছে মেগা প্রকল্পের তালিকায়। এখাতে বরাদ্দ থাকতে পারে এডিপির 12%। বাজেটে সবচেয়ে বেশি প্রায় 6.5 লাখ টাকা ব্যয় হবে পরিচালন খাতে। অন্যদিকে বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 7 লাখ কোটি টাকা, ঘাটতি 2.5 লাখ কোটি টাকার বেশি। ফলে বাড়বে ঋণ নির্ভরতা। বাজেটের বাস্তবায়ন ও বিশাল রাজস্ব আদায় লক্ষ্য পূরণে সরকারের বিশেষ পরিকল্পনা থাকার কথাও জানান উপদেষ্টা। তবে নতুন করে করের হার বাড়ানো হবে না বলেও জানান তিনি। কর পরিহার, কর ফাঁকি, কর জালিয়াতির থেকে বের হলেই তো রাজস্ব আয় বাড়বে। আমরা পরিষ্কারভাবে উল্লেখ করেছি যে করের হার বাড়ানো হবে না, কিন্তু করের পরিধি বাড়বে, কারণ অর্থনীতির সম্প্রসারণের সাথে বেশি উৎপাদন হবে, কর্মসংস্থান হবে, প্রকৃত আয় বেড়ে যাবে। আসছে বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও স্থানীয় শিল্পের উন্নয়ন। অর্থনৈতিক গতি ফেরানো ও বিনিয়োগ বাড়াতে বিশেষ পরিকল্পনার কথাও জানান অর্থ উপদেষ্টা। আর্থিক খাতে শৃঙ্খলা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাজেটে থাকছে বিশেষ পরিকল্পনা। বাজেটে স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা। বৃহৎ শিল্পকে যেমন আমরা গুরুত্ব দেব, তার চেয়ে বেশিও একই সঙ্গে আমরা গুরুত্ব দেব হচ্ছে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি, কারণ অনেক লোকের কর্মসংস্থান হয়। আমাদের লক্ষ্য হচ্ছে যে বিনিয়োগ বান্ধব, জনবান্ধব এবং যুব বান্ধব, কৃষক বান্ধব, অর্থাৎ হচ্ছে যে সবার অংশগ্রহণে। দুর্নীতি ও অপচয় কমিয়ে কৌশলগত পরিকল্পনার মাধ্যমে সংকটের উত্তরণ ও আগামীর বাজেট বাস্তবায়নে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। কথা না, কাজ এবং বাস্তবায়ন এবং শিল্পায়নের ভিত, স্বনির্ভরতার ভিত, কর কাঠামোকে যাতে হয়রানির যন্ত্র না হয়ে ডিজিটাল করা হচ্ছে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসার ধর্ষণ ও হত্যা মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি সহ যাবতীয় নথি হাইকোর্টে পৌঁছেছে। মঙ্গলবার বিকেল 4:45টার দিকে 2 আসামির ফাঁসির রায়ে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিনের শোয়ের পর ডেট রেফারেন্স বা মৃত্যুদণ্ডের
অনুমোদনে তা হাইকোর্টে পাঠানো হয়। গত 7 জুন রামিসা ধর্ষণ ও হত্যায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ফাঁসির রায় ঘোষণা করে আদালত। এদিকে রামিসা সহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আপিল নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। এবার জানিয়ে দেব বিশ্বকাপ ফুটবলের খবর। ক্রীড়া জগতের ইতিহাসে এমন প্রতিদ্বন্দ্বিতা আর কখনো দেখা যায়নি। গত 2 দশকে লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফুটবলে যা করেছেন, মোহাম্মদ আলী আর জো ফ্রিজিয়ার ফেদেরার কিংবা নাদালও এমন কীর্তি করতে পারেননি। দুজন সেরা ক্রীড়াবিদ ফুটবলকে অনেক উঁচুতে নিয়ে গেছেন। শুধু তাই নয়, তারাও খেলাটির সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন। নিজেদের শেষ বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা সেই মেসি রোনাল্ডোর দৌরত্বের কথা জানাচ্ছেন পরাগ আরমান। লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ বিশ্ব ফুটবল ইতিহাসে এক অনন্য অধ্যায়। 2 দশকেরও বেশি সময় ধরে তারা ফুটবল বিশ্বকে শাসন করছেন। মেসির পায়ের জাদুকরী ড্রিবলিং আর রোনালদোর অ্যাথলেটিকিজম ও নিখুঁত ফিনিশিং ফুটবল প্রেমীদের মুগ্ধ করে বারবার। প্রতিপক্ষের জালে বল পাঠাতে দুজনেই অবিশ্বাস্য। 973টি গোল করে রোনালদো শীর্ষস্থান ধরে রেখেছেন। মেসির গোল 910টি। মেসি এবং রোনালদোর খেলার ধরনও সম্পূর্ণ ভিন্ন। রোনালদো একজন নিখুঁত স্ট্রাইকার, যিনি শারীরিক শক্তি, ক্ষিপ্রতা এবং হেডে গোল করার অবিশ্বাস্য দক্ষতায় পারদর্শী। আর লিওনেল মেসি একজন প্লেমেকার, যিনি মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করতে পারেন, ডিফেন্ডারদের বোকা বানাতে পারেন এবং নিখুঁত পাস দিয়ে গোল তৈরি করতে পারেন। দুজনের ট্রফির ঝুলি সমৃদ্ধ। অর্জনের দিক থেকে তারা প্রায় সমান। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডিওর মেসি জিতেছেন 8 বার, রোনালদো 5 বার। ক্লাব ফুটবলে যত সাফল্য অর্জন করা যায় তার সবই আলাদাভাবে জিতেছেন তারা। ক্যারিয়ারের পরন্ত বেলায় এসে দুজনই দেশের হয়ে বড় ট্রফি জিতেছেন। মেসি 2022 সালে ফিফা বিশ্বকাপ ও কোপা আমেরিকা জিতেছেন। এগুলো তাকে সর্বকালের সেরাদের তর্কে এগিয়ে রাখবে। অন্যদিকে রোনালদো পর্তুগালকে ইউরো ও নেশনস লিগ জিতিয়েছেন। বিশ্ব ফুটবলের পালাবদলের অংশ হিসেবে বর্তমানে দুজনই ইউরোপের শীর্ষ লিগ থেকে দূরে আছেন। রোনালদো সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে এবং মেসি আমেরিকান মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে নিজেদের ফর্ম ও জাদু অব্যাহত রেখেছেন। 2026 সালের উত্তর আমেরিকা বিশ্বকাপে ইতিহাসের সবচেয়ে আবেগঘন অধ্যায় রচিত হতে যাচ্ছে, কারণ এটি লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। ইতিহাসে তারা রেকর্ড 6ষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নেয়ার অনন্য নজির গড়তে যাচ্ছেন। কাতার বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরে লিওনেল মেসি অধরা স্বপ্ন পূরণ করলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার লক্ষ্য আর্জেন্টিনার। অন্যদিকে আল নাসরের হয়ে সদ্যই সৌদি প্রো লিগ জেতা রোনালদো বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটিকে প্রথম ট্রফি দিয়ে রাঙাতে মরিয়া। পরাগ আরমান, এটিএন বাংলা। 48 দলের এবারের বিশ্বকাপে একটু ভিন্নভাবে নজর কেড়েছেন গ্রুপ ডি। প্রায় সমশক্তি 4টি দলই লড়বে নকআউটে জায়গা পেতে। ঘরের মাঠে কিছুটা সুবিধা পাবে যুক্তরাষ্ট্র। ইউরোপের ডার্ক হর্স তুরস্ক, ল্যাটিন রক্ষণ প্রাচীর প্যারাগুয়ে আর এশিয়ার চেনা শক্তি অস্ট্রেলিয়ার উপস্থিতি জানান দিচ্ছে এক জমজমাট লড়াইয়ে। ডি গ্রুপের হিসাব নিকাশ জানাচ্ছেন রাহিয়ান রাসেল। এবারের বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইয়ের আভাস রয়েছে গ্রুপ ডিতে। কাগজে কলমে 4 দলই সমশক্তির। ঘরের মাঠে সুবিধায় এগিয়ে যুক্তরাষ্ট্র, তবে তুরস্ক, অস্ট্রেলিয়া এবং প্যারাগুয়ে নকআউট পর্বে ওঠার শক্তিশালী দাবিদার। তাই গ্রুপটির প্রতিটি ম্যাচই থাকছে উত্তেজনার আভাস। ফুটবলে যুক্তরাষ্ট্রকে পরাশক্তি বলা যাবে না, তবে বিশ্ব আসরে নিয়মিত মুখ তারা। 1930 সালের প্রথম আসরে তৃতীয় হওয়াই দলটির সেরা সাফল্য। সাম্প্রতিক 3টি বিশ্বকাপেই শেষ 16 থেকে বিদায় নিয়েছে মার্কিনিরা। এবার ঘরের মাঠে সমর্থকদের উপস্থিতি তাদের বাড়তি আত্মবিশ্বাস দেবে। 2 যুগ পর আবারও বিশ্বকাপে তুরস্ক,
সেরা সাফল্য 2002 বিশ্বকাপে তৃতীয় হওয়া। আক্রমণ ভাগের গতির কারণে যে কোনো প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জে ফেলতে পারে তুরস্ক। টানা ষষ্ঠ বিশ্বকাপে এবার অস্ট্রেলিয়া। শেষ 16তে খেলাই সকারুদের সেরা অর্জন। শক্তিশালী রক্ষণ আর দ্রুত গতির পাল্টা আক্রমণ দলটির মূল অস্ত্র। বড় দলগুলোকে চমকে দেওয়ার সামর্থ্য রাখে অস্ট্রেলিয়া। আর্জেন্টিনা, ব্রাজিল ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে হারিয়ে 16 বছর পর বিশ্বকাপে ফিরেছে প্যারাগুয়ে। দলটি শক্তি জমাট রক্ষণ। আক্রমণে বড় তারকা না থাকলেও দলের তরুণ ফুটবলাররা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। 13 জুন শুরু গ্রুপ পর্বের লড়াই। প্যারাগুয়ে খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। অন্য ম্যাচে লড়বে অস্ট্রেলিয়া, তুরস্ক। 19 জুন তুর্কিদের প্রতিপক্ষ প্যারাগুয়ে আর স্বাগতিকরা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই গ্রুপের সবশেষ ম্যাচ হবে 26 জুন। একই সময়ে লড়বে যুক্তরাষ্ট্র, তুরস্ক আর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে প্যারাগুয়ে। ঘরের মাঠে সমর্থন এগিয়ে রাখবে যুক্তরাষ্ট্রকে। তবে যুক্তরাষ্ট্রের আক্রমণ, প্যারাগুয়ের রক্ষণ আর অস্ট্রেলিয়ার লড়াকু মানসিকতা গ্রুপটিকে করেছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শেষ পর্যন্ত কারা নকআউট পর্বে খেলবে বলা কঠিন। রায়হান রাসেল, এটিএন বাংলা। এবার জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে সংঘাত বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তার ঝুঁকি কমাতে স্লোভাকিয়ায় বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে নেটো। বিশেষ করে ইউরোপের অঞ্চলে ইউক্রেনে রুশ আগ্রাসনের বিষয়টি মাথায় রেখে এবার অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে। সাজোয়া বহরে পাশাপাশি ড্রোন ব্যবহারে কিভাবে প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা যায় সেই লক্ষ্যেই এই সামরিক মহড়া চালানো হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউরোপের নিরাপত্তায় সংশ্লিষ্ট দেশগুলোকেই এগিয়ে আসতে হবে। ওদিকে মস্কো কিয়েভের মাঝে পাল্টাপাল্টি হামলা জোরালো হচ্ছে কিনা দিনকে দিন। এতে করে ইউক্রেনি সীমান্তবর্তী অঞ্চল থেকে অনেকে নিরাপদ স্থানে সরে যাচ্ছে। সৌদি আরবের পশ্চিমাঞ্চলের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদ। সংগঠনের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ভিপি জহিরুল হক জহির। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, জেদ্দা মহানগর বিএনপি ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। অনুষ্ঠান শেষে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এবার খেলার খবর। চোটের সংখ্যা উড়িয়ে আয়ারল্যান্ডকে বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে ফিরলেন লিওনেল মেসি। করলেন গোল, করলেন রেকর্ড, আর আর্জেন্টিনা পেল ৩-০ গোলের জয়। যদিও এই ম্যাচের শুরুর একাদশে ছিলেন না মেসি। বিরতির পর বদলি হিসেবে নামতেই করতালিতে মুখর হয় গ্যালারি। ভক্তদের হতাশ না করে ম্যাচের ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এই কিংবদন্তির। এটি তার ক্যারিয়ারের ৯১১তম গোল। একই সাথে আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে বয়স্ক গোলদাতার করলেন নতুন রেকর্ড। মেসি ছাড়াও এই ম্যাচে গোল করেছেন বার্কো ও থিয়াগো আলমাদা। Messi is inbound. McAllister. Messi's first touch. Oh, Messi's pass on for Martinez. Lead. It's Lionel Messi who scores. Of course he scores. বিশ্বকাপ উন্মাদনা ও বাংলাদেশ ফুটবল সংস্কৃতিতে এক সুতোয় গাঁথা লক্ষ্যে আয়োজনে স্থানীয় এক হোটেলে আয়োজন করা হয় ঢাকা ফুটবল ফিয়েস্তা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আলো ছড়ান জামাল ভুঁইয়া, জান আহমেদ, শেখ মুরসালিন সহ জাতীয় ফুটবল দলের বর্তমান ও সাবেক তারকারা। বিশেষ সম্মাননা দেওয়া হয় 2003 সাফ চ্যাম্পিয়ন দলের সদস্যদের। বিশ্বকাপ জার্সি নিয়ে ফ্যাশন শোর সাথে মিউজিক ফিউশন, গেমিং জোন যোগ করে ভিন্ন আবহাওয়া। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার।
ইরানের বিভিন্ন হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার জেরে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে বাহরাইনে থাকা মার্কিন পঞ্চম নৌবহরে ঘাঁটিতে ড্রোন হামলা আইআরজিসির। ভারতের রাজধানী দিল্লিতে বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন দ্বিতীয় দিনে পুশ ইন সীমান্ত হত্যা বন্ধ সহ একাধিক এজেন্ডা উত্থাপন, সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ। ইসলামী ব্যাংকের রদবদল ও গ্রাহক বিক্ষোভে উত্তপ্ত সংসদ, স্বরাষ্ট্রমন্ত্রী ও জামাতে আমিরের মাঝে বিতর্ক। তরুণ উদ্যোক্তাদের জন্য বাজেটে সুখবরের আশ্বাস অর্থমন্ত্রীর। অর্থনীতির টানাপোড়েনের মাঝে কাল দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট জাতীয় সংসদে উত্থাপন। সরকার বলছে জনপ্রত্যাশা পূরণে বিশাল এই বাজেট। এবং বিশ্বকাপে শেষবারের মতো দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো দ্বৈরথ। গ্রুপ ডিতে লড়ছে প্রায় সমশক্তি 4টি দল। ঘরের মাঠে সুবিধা পাবে যুক্তরাষ্ট্র। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।